নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শনিবার চালসার কর্মী সভায় যোগদানের পূর্বে মাল টাউন মণ্ডল কার্যালয়ে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে চালসা যাওয়ার পথে মেটিলি ব্লকের সোনগাছি চা বাগানের কাছে জাতীয় সড়কে শুভেন্দুকে দেখে বিক্ষোভ দেখালো চা শ্রমিকেরা। পুনর্বাসনের দাবিতে শনিবার জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের সাথে দেখা করলেন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। এই বিষয়ে সাংসদ জানান, সমাধান সূত্র কিভাবে বের করা যায় তা নিয়ে তিনি রেলের আধিকারিকদের সাথে আলোচনা করবেন। শনিবার চালসায় কর্মী সভা যোগদানের পূর্বে মাল টাউন মণ্ডল কার্যালয়ে আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার চালসার কর্মী সভায় যোগদানের পূর্বে মালবাজার শহরের গুরজংছড়া মোড়ে অবস্থিত বিজেপি মাল টাউন মণ্ডল কার্যালয়ে আসেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন মালবাজার শহরে উপস্থিত হয়ে বিজেপি স্থানীয় নেতাকর্মীদের সাথে আলাপচারিতা সারেন। লোকসভা ভোটের প্রাককালে শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে বিজেপি স্থানীয় নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত হলেন বলেই মত অনেকেরই। মূলত কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী বানারহাটের সভা থেকে চা শ্রমিকদের মধ্যে 5 ডেসিমেল করে জমির পাট্টা প্রদান করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই সভার পর বিরোধী দলনেতার সফর এবং কর্মী সভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এখন জল্পনা তুঙ্গে। প্রসঙ্গত, এদিন স্থানীয় কর্মী সমর্থকদের মাঝে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন সরকার তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু। প্রসঙ্গত, এদিন তিনি কর্মীদের সাথে আলাপচারিতায় বলেন, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ এসে উত্তরবঙ্গবাসীদের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। উত্তরবঙ্গের এই ডুয়ার্স অঞ্চলে যে প্রাকৃতিক সম্পদ, সেই সমস্ত কিছুকে নিয়েই কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা করছে। রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করেন। 2024-এর লোকসভা ভোটকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়ার নিদান দেন। প্রসঙ্গত, জানুয়ারি মাসে রাম মন্দিরের উদ্বোধন প্রসঙ্গে একাধিক বার্তা তিনি তুলে ধরেন। জনগণের কাছে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বার্তা তুলে ধরার প্রস্তাবও দেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চা বাগানের শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের আওতাধীন ঘর তৈরির বিষয়ে রাজ্যের তৃণমূল সরকারকে তুলোধনা করেন। তিনি বলেন, চা বাগানের পতিত জমিতে প্রধানমন্ত্রীর আবাস যোজনার আওতাধীন ঘর তৈরি করে চা শ্রমিকদের সেখানে পাঠালে তারা কেন যাবেন? চা শ্রমিকদের রুজি রুটি থেকে শুরু করে সমস্ত কিছুই চা বাগান কেন্দ্রিক। এখানে পরিকল্পনাহীন কাজ করা হয়েছে। শ্রমিক আবাসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাগান কর্তৃপক্ষের, কিন্তু রাজ্যের ক্ষমতাসীন সরকার রক্ষণাবেক্ষণের যে অর্থ তা কার্যত লুট করেছে। এদিন বিজেপির কার্যালয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে চালসার কর্মী সভার উদ্দেশ্যে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের এই কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপির জলপাইগুড়ির জেলা সভাপতি বাপি গোস্বামী, পৌরসভার বিজেপি কাউন্সিলর সুশান্ত সাহা, বিজেপির মাল বিধানসভার কনভেনার রাকেশ নন্দী, মাল টাউন মণ্ডল সভাপতি নবীন সাহা সহ অন্যান্যরা। এদিন শুভেন্দু অধিকারীর সামনে কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। যেখানে চা বাগানের শ্রমিকরা চা বাগান এলাকার মধ্যে বসবাস করে, তাদেরকে যদি 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে অ্যাবান্ডেন্ট জায়গায় ওই রকম প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়া হয়, তারা স্বাভাবিকভাবে যাবে না। তাদের রুটি রুজি অর্থনীতি সবকিছুই চা বাগান কেন্দ্রিক। এটা হচ্ছে উর্বর মস্তিষ্ক মুখ্যমন্ত্রীর। স্বাভাবিকভাবে এর সঙ্গে বাস্তবের মিল নেই। তাই তথাকথিত চা সুন্দরী ফেল এবং যত বাড়ি বানিয়েছে সব নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রী আবাস যোজনার যে 30,000 কোটি টাকা তিনি গত 9 বছরে পশ্চিমবঙ্গে দিয়েছেন, সেই টাকা থেকে বানিয়েছে। শুধু এটা নয়, আপনি যদি পথের সাথী, আপনি যদি কিষাণ মান্ডি, আপনি যদি মাইনরিটিদের জন্য কর্মতীর্থ, এই 3টে বিল্ডিংও দেখেন, তারও পরিণতি কি হয়েছে দেখবেন।
শুধু বালি দিয়ে গেঁথে দিয়েছে, ঠিকাদারদের সঙ্গে চুক্তি করে 50 ভাগ টাকা খেয়ে নিয়েছে। কিষাণ মান্ডিতে কোনো কৃষক যায় না। কর্মতীর্থ যেটা মাইনরিটিদের করেছে, খ্রিস্টান, জৈন, মুসলিম যারা মাইনরিটিস তাদের জন্য, সেখানে কোনো মাইনরিটি লোক দোকান খুলতে যায় না, নেয়নি। আর থার্ড হচ্ছে পথের সাথী, জানলা দরজা সব খুলে খুলে পড়ছে। হাজার হাজার কোটি টাকা এইভাবে পশ্চিমবঙ্গে জলে ফেলেছেন কমিশনের ভিত্তিতে মমতা ব্যানার্জি। তাই চা বাগানে এই যে পাট্টার নামে ধাপ্পা, প্রথম কথা হচ্ছে চা বাগানের জমি 1 নম্বর তফসিলে খাস হয় না। চা বাগানের জমির নেচার চেঞ্জ করা যায় না ভারত সরকারের কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের কনকারেন্স ছাড়া। দ্বিতীয় হচ্ছে চা বাগানের ভিতরে যে শ্রমিকদের কোয়ার্টার, সেগুলো মালিকরা রক্ষণাবেক্ষণ করতেন, টিন বদলাতেন, সারাতেন। আজকে সেই মালিকদের যে লক্ষ লক্ষ টাকা খরচ হতো মেনটেনেন্সে, এই টাকা তৃণমূল নিয়ে নিয়েছে। নিয়ে মালিকদের আর রক্ষণাবেক্ষণ করতে হবে না। এই গরিব চা বাগানের লেবাররা যারা প্রকৃত ওয়েজেস পাচ্ছে না, তাদেরকে সারাতে হবে। একটা ভুয়া কাগজ দিয়ে গেছেন যাতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে 60,000 চা বাগান শ্রমিকের 3 লাখ ভোট ধাপ্পাবাজ মমতা ব্যানার্জি ওই একটা চোথা দেখিয়ে নিয়ে নিতে পারেন। এই ধাপ্পাবাজির মুখোশ খোলার জন্যই চালসাতে আমাদের সমাবেশ। মাঠ উপচে গেছে, চা শ্রমিকরা অপেক্ষা করছে, বাকি কথা ওখানে হবে। জলপাইগুড়ির চালসায় অনুষ্ঠিত হলো ঐতিহাসিক চা শ্রমিক জনসভা। জলপাইগুড়ি জেলার মাল ব্লকের চালসায় অনুষ্ঠিত হলো ঐতিহাসিক চা শ্রমিক জনসভা। এই মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী জন বায়লা, জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায়, মাদারিহাটির বিধায়ক মনোজ টিগ্গা সহ জলপাইগুড়ি জেলার নেতৃবৃন্দ। বিরোধী দলনেতা রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী জন বায়লা তার ভাষণে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 2012 সাল থেকে চা শ্রমিকদের পাট্টার কথা বলছেন, অথচ আজও চা বাগিচা শ্রমিকেরা পাট্টা পাননি। তিনি সমালোচনা করে বলেন, ক্রমাগত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিরোধী দলনেতা বলেন, এটা চোরেদের সরকার। তিনি পরপর এই সরকারের চুরির ঘটনার উল্লেখ করেন মঞ্চে তার বক্তব্যে। ये आप लोग का हमदर्द नहीं है, इसको उखाड़ फेंकना पड़ेगा। और यहाँ का जो चोर लाजेस लग रहा, भाई थोड़ा समझ के चलो। चटर्जी, महुआ गोप, गुड्डू सिंह, बाबुआ प्रसाद, जोसेफ मुंडा, अब भाई थोड़ा धीरे चलो ना। आपसे भी बड़ा नेता था अनुब्रत मंडल, कहाँ है बीरभूम का बाग, कहाँ है पार्थ चटर्जी? आपसे भी ओएटी लीडर था, 150 केजी वेट था, फ्रेंच कार्ड दाढ़ी, कहाँ है? चोर पाट तो कहाँ है? बालू कहाँ है? उत्तर 24 परगना का डॉन कहाँ है? सब अंदर चला गया। সরকারি হসপিটাল না, ওটা মমতা ব্যানার্জির খোঁয়াড়, যত চোরদের রাখে। এখানকার কোনো লোক গেলে নাগরাকাটা চালসার লোক পিজিতে চান্স পায় না, অথচ চোর ডাকাতদেরকে রাখা হয়, বিরিয়ানি খাইয়ে রাখা হয় সেখানে। ভুল। ওয়েস্ট বেঙ্গল স্টেট টি কর্পোরেশন 18 সালেই উঠে গেছে, একেবারে পুরো মিথ্যা কথা। এখানে লাটাগুড়িতে দেখবেন মন্দ চা বাগান হর্ষণীয়টিকে দিয়ে দিয়েছে। ঠিক সিপিএম যেমন চাঁদমণির চা বাগান করেছিল, এরাও এখানে তাই করেছে। চা বাগানকে মমতা ব্যানার্জি তুলে দিতে চায়। আপনি আমাকে দেখান তো ওই যে চোথাগুলো ডিস্ট্রিবিউট করেছে, তাতে 1 নম্বর তফসিলের রেকর্ডে ওটা খাস জায়গা বলে ঘোষণা করা হয়েছে কিনা। কোনো জায়গা যদি খাস ঘোষণা না হয় তাহলে তার পাট্টা হয় না। এত বড় মিথ্যা কথা বলে গেছে। আর টি এস্টেটের জায়গার মালিক দেশের সরকার, কমার্স এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট। এখানে পাট্টা হয় না। চা সুন্দরীগুলো করেছিল প্রধানমন্ত্রীর টাকায়, অনেক দূরে করেছে। সব বাড়িগুলো অ্যামান্ডান ভেঙে পড়ে আছে, কেউ যাচ্ছে না। এখানে চা বাগানের প্রত্যেকটা ঘর মেনটেন করতো, রিপেয়ারিং করতো মালিকরা। মালিকদের কাছ থেকে কয়েক কোটি টাকা তৃণমূল নিয়েছে
বলেছে তোমাদের আর মেনটেন করতে হবে না, একটা করে কাগজ ধরিয়ে দিচ্ছি, এবার লেবারদেরকে মেনটেন করতে হবে। উল্টে চা শ্রমিকদের সর্বনাশ করেছে সরকার। কারণ এখন টালি সারাতে, টিন সারাতে, দরজা সারাতে হবে লেবারদেরকে, যেটা আগে মালিকরা করত। শুভেন্দু অধিকারীর বক্তব্য, তৃণমূলের বহু নেতা চোর। এ ব্যাপারে চা শ্রমিক নেতা রাজেশ লাকড়া বলেন, শুভেন্দু অধিকারী মুখ সামলে কথা বলুন। এরকম কথাবার্তা বললে তীর ধনুক নিয়ে আমরা আদিবাসীরা রাস্তায় নামব। বক্তব্য হচ্ছে সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষকে অপমান করেছে। উনি একটা দায়িত্বপূর্ণ মানুষ, কেন্দ্রতে তাদের প্রধানমন্ত্রী রয়েছে। যদি কোনো চোর চুরি করে থাকে, কেন এখন পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না? 100 দিনের প্রকল্পে কোনো চোরকে ধরেছে আজ অব্দি? শুভেন্দুবাবু যে মঞ্চে এসে বলে গেলেন যে চোর চোর, কারা চোর? আজকে দেখেন আদিবাসীর বুকে, রাজবংশীদের বুকে আজকে বিভিন্ন গোর্খা সম্প্রদায়ের মানুষের বসবাস ডুবস্তারায়। আর এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষরা যারা গরিব এবং খেটে খাওয়া মানুষদের 100 দিনের টাকা না দিয়ে উনি তাদেরকে চোর বলছেন। কি তারা চোর? আমি তো বলছি রাজেশ লাকড়া যদি চুরি করে থাকে আমার কালকে অ্যারেস্ট করা হোক। কিন্তু সাধারণ মানুষ যারা গোর্খা সম্প্রদায়ের মানুষ, রাজবংশী সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ের মানুষদের 100 দিনের টাকা, বাড়ির টাকা আটকে শুভেন্দু অধিকারী কি প্রমাণ করতে চাচ্ছে? এতে প্রমাণ হয়ে যাচ্ছে কি উনি শুধু মমতা ব্যানার্জি এবং অভিষেক বা তৃণমূলের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য উনি গোর্খা সম্প্রদায়ের মানুষকে ডিপ্রাইড করছেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ডিপ্রাইড করছেন এবং রাজবংশী এবং বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ের মানুষের 100 দিনের প্রাপ্য টাকা না দিয়ে 100 দিনের কাজ দিচ্ছে না, বাড়ি দিচ্ছে না। এটা তো নিজে বললেন আমরা বন্ধ করে দিয়েছি, আমাদের বলার কিছু নাই, কিন্তু তাদেরকে বঞ্চিত করেছেন। আর যিনি যাদেরকে চোর বলছেন, এ তো বিভিন্ন সকল আদিবাসী আছে, গোর্খা আছে, রাজবংশীরা আছে, তারা সবাই সব জনজাতির মানুষরা, আদিবাসীরা, তারা 100 দিনের জব কার্ড হোল্ডার। কি তারা চোর? তারা শুভেন্দু অধিকারী কাকে গালাগালি করছে? চোর বলে কাকে সম্বোধন করছেন? তাহলে এই সম্প্রদায়ের মানুষদেরকে উনি চোর বলে সম্বোধন করছেন। আপনি কি স্বপন শাহ এদেরকে সতর্ক করলেন, কি বলবেন? টাইগারকে সতর্ক করার থেকে তো এরকম দিন না আসুক শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ ঢুকতে না পারে। এটা আজকে রাজনীতি দলে আছে বলে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলে দিল। যেদিন তীর ধনুক নিয়ে নামবো না, শুভেন্দু অধিকারী ঢুকতে পারবে না। কি কার ভয় দেখাচ্ছে শুভেন্দু অধিকারী? ইডি সিবিআই দেখাচ্ছে ওই আদিবাসীরা আমরা নয়, আমরা ধরতি বাবা বীর বিরসা মুন্ডার তার বংশজ, আমরা দেশকে স্বাধীন করার জন্য লড়াই লড়েছি, আমরা মীর জাফর মতন গদ্দারি করি নাই। সেই মীর জাফরকে বলে দিচ্ছি বেশি কথা বলবি না রে ভাই। আমি একজন আদিবাসী লড়াকু নেতা, সিপিএমের অত্যাচারও সহ্য করেছি আর বিজেপির অত্যাচার আমি দেখতেছি। আমরা তোমার ওই ডায়লগ ইডি সিবিআইয়ের ভয় কেন? কিসের ভয় আমার? যে নারদের টাকা চুরি করে নিচ্ছিল, ঘুষের টাকা, সে আমার কথা বলছে। প্রমাণ হিম্মত থাকলে বলুক তো রাজেশ লাকড়ার কি করাপশনের দুর্নীতি আছে ওর কাছে। আমাকে সতর্ক করছে, আমি সতর্ক করে দিচ্ছি আদিবাসী নেতাকে যদি রাজেশ লাকড়াকে যদি এইভাবে আর কোনো দিন যদি বলে থাকে, তাহলে কিন্তু আদিবাসী সম্প্রদায়েররা তীর ধনুক নিয়ে তার প্রতিবাদ নেবেন। অপরদিকে মালবাজার থেকে চালসা যাওয়ার পথে মেটেলি ব্লকের সোনগাছি চা বাগানের কাছে জাতীয় সড়কে শুভেন্দুকে দেখে বিক্ষোভ দেখালো চা শ্রমিকেরা। 100 দিনের কাজের মজুরি পাচ্ছে না তারা, সেই কারণে এই বিক্ষোভ বলে জানিয়েছে শ্রমিকেরা। मैं हमारा हस्बैंड का नाम था, तो हमारा हस्बैंड डेथ हो गया, तो इसलिए यहाँ जॉब कट में हमारा नाम भी है, लेकिन अभी बहुत दिन हो गया काम भी नहीं हो रहा है इस जॉब कट में। पैसा भी नहीं मिल रहा है और काम भी नहीं हो रहा है। इतना पैसा में दिखाया, नया भी बनवाया, लेकिन नया भी नहीं आया अभी तक। आज किसको विक्षोभ दिखाएंगे? हैं? किसको विक्षोभ दिखाएंगे? अभी जो आ रहा है उसको दिखाएंगे। आप कौन बागान का है? मैं इसी बागान की हूँ, सोनगढ़ जी का है। मेरा नाम जस्मीन है। নাম তো বলে। আমার নাম সীতা ওরা, আমি পঞ্চায়েত সমিতি। কবে থেকে আপনাদের কাজ নেই? এখন তো 2 বছর ধরে কাজ হয়েছে না, টাকা তো দেয়নি। তো এখন কি করছেন? আমরা এখন এইখানে র্যালি বাইর হচ্ছি, যে টাকাটা আমাদের দেওয়া হয়নি সেটা আমরা চাই কি আমাদেরকে দেওয়া হয়। কাকে বিক্ষোভ দেখাচ্ছে? শিবন কি নামটা শিবেন্দ্র অধিকারীকে আমরা জানাচ্ছি যে আমাদের যে কাজটা হয়েছে ওর টাকাটা দেওয়া হয়নি, ওইটা আমাদেরকে টাকাটা লাগবে, সেজন্য আমরা এখানে সবাই একজোট হয়ে দাঁড়াচ্ছি। সীতা ওরা, কোন বাগানে? সঙ্গাছি। শিশুদের চেনানো হলো রাজবাড়ির পরিবেশ।
ঘুরে দেখল রাজবাড়ির পুরনো স্মৃতি। শিশুদের চেনানো হলো রাজবাড়ির পরিবেশ, সাথে তারা ঘুরে ঘুরে দেখল রাজবাড়ির পুরনো স্মৃতি। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়িতে শুরু হলো শিশুদের পিকনিক। আর সেই পিকনিক করতেই এখন কচি কাচাদের দলের ভিড় রাজবাড়িতে। রকমারি রান্নার সাথে খেলা আর সব মিলিয়ে এক অভিনব পরিবেশ তৈরি হয়েছিল শিশুদের মনে। রকমারি রান্নার মধ্যে ছিল ফ্রাইড রাইস, পনির, আলুর দম, সবজি, মিষ্টি ইত্যাদি। পিকনিক শুরু হলেও বাইরে থেকে আসা পিকনিক বা তিস্তা নদীর বুকে পিকনিক এখনো পর্যন্ত শুরু হয়নি জলপাইগুড়িতে। এখন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিকের আমেজ তৈরি হয়েছে। কেউ করলা নদীর তীরে, আবার কেউ তিস্তা নদীর তীরে, কেউ কেউ রাজবাড়িতে এসে পিকনিকের মজা উপভোগ করছে। শিশুদের তো বজ্রপাড়ার একটা যে সারা বছরের যে দৈনন্দিন কার্যক্রম থাকে তারই একটা পার্ট হচ্ছে বনভোজন। এটা হচ্ছে ছোটো মানে কয়েকটা পার্টি আমাদের হয়, বড় ছোট মিলে। একটু ছোটদের নিয়ে আমরা এই বনভোজনটা অনুষ্ঠিত করলাম। এখানে একদম 3+ থেকে শুরু করে 6+, 7+ পর্যন্ত আছে। আর আমাদের যেহেতু এরা কাছাকাছি আছে তাই বেশি দূরে এদেরকে নিতে পাই না, বড়দেরটা আরও দূরে আমরা নিয়ে যাই। কীভাবে আজকে হলো, কী কী মেনু ছিল? মেনু মানে সব ভাই বোনরা এলো, তাদেরকে স্বল্পাহার দেওয়া হলো, ফল দেওয়া হলো, বিস্কুট দেওয়া হলো। তারপর সামনেই আমাদের যে রাজবাড়ির যে পুকুর আছে, একটা পার্কের মতন ব্যবস্থা, সেখানে আমরা নিয়ে গেলাম, বাচ্চাদের ঘোরালাম, একটু খেলাধুলা করলো, করে তারপর আবার নিয়ে এলাম। তারপর আমাদের যে পদ্ধতি অনুসারে হাত মুখ ধুয়ে টুয়ে ভোজনের ব্যবস্থা ছিল। এখানে ফ্রাইড রাইস ছিল, চিপস ছিল, ডিম ছিল, চাটনি ছিল, এগুলো খাওয়া হলো। এখন আমাদের আস্তে আস্তে এদের ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর আমরা আজকের দিনটি এইভাবে আমরা ভাই বোনদের নিয়ে আনন্দ উপভোগ করলাম। প্রত্যেক বছরই এটা থাকে, এবারও এটা অনুষ্ঠিত করলাম। এখানেই করেন প্রতি বছর? না, আমরা বিভিন্ন জায়গায় যাই। এবার এটা কাছাকাছি ছিল এখানে, আবার কোনো হয়তো দেবী চৌধুরী মন্দিরে যাই, পার্কের দিকে যাই, এরকম আছে। আমরা বিভিন্ন দিকেই করি, ঘুরে ফিরে করি। আপনার নাম? আমার নাম সন্তোষ সাহা। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পুনর্বাসনের দাবিতে জলপাইগুড়ি সাংসদের সাথে দেখা করলেন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। পুনর্বাসনের দাবিতে শনিবার জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের সাথে দেখা করলেন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। প্রায় শতাধিক ব্যবসায়ী এদিন বিকেলে সাংসদের বাসভবনে উপস্থিত হন। ব্যবসায়ী সমিতির 5 প্রতিনিধি এদিন সাংসদের সাথে আলোচনা করেন। উল্লেখ্য, জলপাইগুড়ি টাউন স্টেশন আধুনিকীকরণের স্বার্থে রেলের তরফে স্টেশন বাজার এলাকার ব্যবসায়ীদের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। আগামী 21 তারিখে কাটিহার ডিভিশনে ব্যবসায়ীদের যোগাযোগ করতে বলা হয়েছে। জানা গিয়েছে, স্টেশন বাজার এলাকার 500 জনের বেশি স্থায়ী ব্যবসায়ী রয়েছেন, যারা দীর্ঘ কয়েক দশক ধরে এখানে ব্যবসা করছেন। এখন উচ্ছেদের আশঙ্কায় তাদের ঘুম উড়েছে। এদিন সাংসদের সাথে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা চাইছেন তাদের জন্য যেন একটি বিকল্প ব্যবস্থা করা হয়।
অন্যদিকে সাংসদ বলেন, রেলের উন্নয়নের জন্য জায়গার প্রয়োজন আছে, তবে এ নিয়ে যাতে একটি সমাধান সূত্র বের করা যায় তা নিয়ে রেলের আধিকারিকদের সাথে আলোচনা করব। দেখুন, জলপাইগুড়ি টাউন স্টেশন সেটাকে নতুন আকারে সজ্জিত করা হচ্ছে। অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় এটা এসছে, যেমন করে জলপাইগুড়ি রোডও এসছে। তো এখানে জলপাইগুড়ি টাউন স্টেশনের যে সংলগ্ন এলাকাতে বেশ কিছু ব্যবসায়ী, তারা ছোট বড় কিছু ব্যবসায়ী ওখানে দোকান করে আসছেন অনেক দিন থেকে, এবং তাদের এখন একটা এভিকশনের নোটিশ এসছে। ন্যাচারালি, কারণ হচ্ছে ডেভেলপমেন্ট করতে গেলে তো জমি লাগবে। এবার রেলের যে সমস্ত জমিতে এই মানুষেরা বসেছিলেন এতদিন, যারা বিভিন্ন ব্যবসা করে এসছেন, সংসার প্রতিপালন করে এসছেন, এখন এই স্টেশনের ডেভেলপমেন্টের কাজ করতে গিয়ে এখন রেল তরফ থেকে বলা হয়েছে তাদেরকে সরে যেতে। এবার ন্যাচারালি এতদিন ধরে করছে, ওনাদের একটা অসুবিধা হয়েছে। ওনারা আমার কাছে এসছেন যে এটাকে কিভাবে একটা সলিউশন কিভাবে বের করা যায়, এবং এটাতে আবার মূলত আমার কাছে ওনারা চাইছেন যে যাতে তাদেরকে এভিক্ট করা না হয়। পুনর্বাসন কি চাইছেন? যে ওটা হ্যাঁ, ওনারা পুনর্বাসনও চাইছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, পুনর্বাসনের ব্যাপারটা রেল কতটা করতে পারে না পারে সেটা তো আমার জানা নেই, সেই নিয়ম কি আছে, কিন্তু এদের অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, কারণ ডেভেলপমেন্টের কাজ বন্ধ করা যাবে না। অনেক দিন ওনাদেরকে বললাম যে ওনাদের পাশে আমি আছি, এতগুলো পরিবার এটার উপর ডিপেন্ডেন্ট, এবং শুধু না বাজারে মানুষজনও তো যায়, সেখান থেকে বাজার করেন, তাদেরও অনেক সময় সুবিধা অসুবিধার ব্যাপার আছে। তো এমন কিছু একটা ভাবতে হবে যাতে আমাদের ডেভেলপমেন্টের কাজ হ্যাম্পার্ড না হয়, এবং এদেরও কোনো একটা সলিউশন যাতে বের হয়। বিকল্প মানে ওনারা বলছেন যে আমাদেরকে যদি একটা, যে জায়গাটা আমরা উঠে যাচ্ছি সেখানে রেল থেকে যদি কিছু একটা ব্যবস্থা করা যায়, যেমন লিজ দেওয়া যায় কিছু, তো সেগুলো নিয়ে এখন আমি তো, দেখুন, টেকনিক্যাল পার্সন তো আমি না, রেলের কি নিয়ম নীতি কি আছে সবগুলো আমার পক্ষে জানা সম্ভব। তা আমি আধিকারিকদের সাথে কথা বলে এটার সমাধান কিভাবে করা যায় তাদের কাছ থেকে সাজেশন নেব। আমার নাম বাদল সরকার। আজকে কার সাথে আলোচনা হলো, কি নিয়ে? আজকে আলোচনা হলো আমাদের মাননীয় সাংসদ জয়ন্ত কুমার রায়, ওনার সাথে আলোচনা হলো। গত 13 তারিখে আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে রেলের থেকে। সেই নোটিশটা হচ্ছে 21 তারিখের মধ্যে আমাদের রেলকে কৈফিয়ত দিতে হবে, রেলের জায়গা আমরা দখল করে বসে আছি কেন। তারপরে আমরা সেই নোটিশ নিয়ে রেলের আধিকারিকের সাথে দেখা করলাম। দেখা করার পরে তার কাছে যেটা আমরা শুনতে পারলাম যে 21 তারিখ মধ্যে যদি আমরা দেখা করে তার কারণ ঠিক রেলকে বলতে পারি, হয়তো তারপরে 21 তারিখের পরে 22 তারিখের মধ্যে রেল যে কোনো পদক্ষেপ নিতে পারে। আমরা সেই ব্যাপারে মাননীয় সাংসদের কাছে আসলাম। আসার পরে মাননীয় সাংসদকে সেসব দেখালাম। মাননীয় সাংসদ আমাদের আশ্বস্ত করলেন যে 19 তারিখের মধ্যে উনি এই যে আমাদের নোটিশটা সেটা রদ করার বিশেষ চেষ্টা করবেন, এবং আমরাও বিশ্বাস করি যে আমাদের পাশে যদি সাংসদ জয়ন্ত কুমার রায় থাকেন, আমাদের একটা বিকল্প ব্যবস্থা হবে। বিকল্প আপনারা কি চাইছেন? বিকল্প ব্যবস্থা চাচ্ছি। আমরা রেলের উন্নয়নকে স্বাগত জানাই, এবং রেলের উন্নয়ন হোক সেটাও আমরা চাই। আমরা 1968 সালের পরের থেকে এই স্টেশন বাজারে ব্যবসা করে নিজেদের সংসার প্রতিফলন করি। আমাদের একমাত্র রুটি রুজির জায়গাটাই হচ্ছে এই স্টেশন বাজার ব্যবসা। এখানে শুধু আমাদের জলপাইগুড়ি না, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মৌলানি, সেনপাড়া, হলদিবাড়ি, কাশিয়াবাড়ি, বিভিন্ন জায়গার থেকে কৃষকরাও এখানে মাল নিয়ে এসে তাদের নিত্য প্রয়োজনীয় সংসার প্রতিপালন করে এবং তাদের চাহিদা পূরণ করে। তে আজকে যদি এই বাজারটা কোনো কারণে রেল ভেঙে দেয় বা উঠিয়ে দেয়, তাহলে আনুমানিক 600 পরিবার মানে আনুমানিক প্রায় 3000 লোক মৃত্যুর মুখে চলে যাবে, তারা কর্মহীন হয়ে পড়বে। তাই আমরা মাননীয় সাংসদের কাছে অনুরোধ রাখছি, এবং আমরা সাংসদকে বারবার একই কথা বলছি যে রেল উন্নয়ন করুক, রেলের উন্নয়নকে আমরা স্বাগত জানাই, পাশাপাশি আমাদের একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক।
এক বেদনাদায়ক ছবির সাক্ষী জলপাইগুড়িবাসী, ধরা পড়ল মোবাইল ক্যামেরায়। নেই চোখের দৃষ্টি, পেটের তাগিদে রাস্তায় রাস্তায় লটারি বিক্রি করে পেট চালানোর চেষ্টা। জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায় এক বাড়িতে থাকেন বছর 50-এর ওপরে তপন গুহনিয়োগী। ছোট থেকেই দুই চোখের দৃষ্টি নেই, পরিবার বলতে কাছের কেউ নেই। আদরপাড়া এলাকায় এক বাড়িতে তিনি থাকেন, যদিও সেই বাড়ির লোক তাকে দারুণ ভালোভাবেই রাখেন বলে তিনি বলেন, কিন্তু উপার্জন করার মতো অভাগা তপন বাবুর কেউ নেই। তাই বাধ্য হয়ে রাস্তায় রাস্তায় লটারি বিক্রি করে নিজের পেট ভরানোর চেষ্টা রোজই চালিয়ে যাচ্ছেন তিনি। সকাল থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লটারি বিক্রি করেন। তার এই দৃশ্য দেখেই অনেক মানুষই নিজের ইচ্ছায় লটারি কেনেন। এতে দৃষ্টিহীন তপন বাবুর কিছুটা হলেও সুবিধা হয় বলে তিনি জানান। হাতে লাঠি, চোখে টাকার অভাবে নেই চশমা, পায়ে হাওয়াই, গায়ে পুরনো জামা। সত্যি আজকের দুনিয়াতে যখন অভিনব পড়ার হিড়িক মানুষের মধ্যে লেগে যায়, তখন এই মানুষটিকে দেখলে সত্যি অবাক লাগে। যদিও কিছু মানুষ তার এই কাজকে স্যালুট জানায়, পাশাপাশি কোনো সংস্থা তার কাছে এগিয়ে আসলে হয়তো দৃষ্টিহীন মানুষটির ভরসা একটু বাড়বে। কি বলবেন এই মানুষটাকে দেখে কি মনে হয়? অনেক দিন থেকেই চিনি ওনাকে, এখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে লটারির টিকিট বিক্রি করে। খুব ভালো লাগে যে কারো কাছে কিছু চেয়ে খায় না, উনি টিকিট বিক্রি করে যতটুকু উপার্জন হয় ওটা দিয়ে খায়, এটাই খুব ভালো লাগে ওনাকে। কি মনে হয় পরিস্থিতি দেখে ওনার এই বয়সে? যদি কোনো সংস্থার থেকে ওনাকে কিছু আর্থিক সাহায্য করা হয় তাহলে খুবই ভালো হয়, কারণ উনি সারাদিন ধরে হেঁটে হেঁটে প্রচুর কষ্ট করে টিকিট বিক্রি করে সামান্য টাকা উপার্জন। আপনার নাম? আমার নাম রাহুল বসা বাবু। আপনার কি নাম? তপন গৌনিয়োগী। তপন গৌনিয়োগী, বাড়ি কোথায়? বাড়ি আদরপাড়া। বাড়িতে কে কে আছে? আর বাড়িতে আমি বর্তমানে আমি একাই আছি। আমাকে যে দেখে না, সত্যিকার বলতে কি ভাই তোমার কি বলবো, আজকে ওই বাড়িতে আমি আজকে 26 বছর হয়ে গেল, ওই বাড়িতেই ওরাই আমাকে দেখাশোনা করে, ওরাই আমাকে। কিন্তু নিজের বাড়ি? নিজের বাড়ি না, কিন্তু আমার আমি থাকি অন্য বাড়িতেই। হ্যাঁ, ওই বাড়িতে আমার 26 বছর হয়ে গেল। এই যে লটারি বিক্রি করছেন, কোনো সাহায্য বা কোনো পেয়েছেন? কিছু না, কিছু না। এই অনেক চেষ্টা করছি, এখনো কি কথা বলছে আধার কার্ড লাগবে। আমার চোখের জন্য আধার কার্ড তো হয় না। প্রতিবন্ধী কিছু পান না? কিছু না, এইভাবেই চলেন? এইভাবেই চলে। কী করবো দাদা? বয়স কত হয়েছে আপনার? আমার প্রায় বয়স হয়ে গেছে 55 বছর বয়স। হ্যাঁ। কোনো ভাতা পান না? কিন্তু কিচ্ছু না। এইভাবে কীভাবে চলেন? কোথায় কোথায় যান? চোখে তো দেখতে পান না। আমি এখান থেকে আসবো জগমের কালীবাড়ি, তারপর যাবো ডিভিসি রোড, তারপর ঢুকবো দর্জিপাড়া, এইভাবেই করে আমি চলি। হেঁটে হেঁটে ঘুরবেন? হ্যাঁ। কষ্ট হয় না? কষ্ট হয়, কী করবো এখন? আমি 2টা বেশি 3টা করে বিক্রি করি না। আমি একবেলা বিক্রি করবো, কিন্তু 3 বেলা বিক্রি করবো না। সবাই কিনে লটারি? সবাই কাটে, সবাই কাটে। অসুস্থ ভবঘুরে এক বৃদ্ধের পাশে দাঁড়ালেন গ্রিন ভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। শনিবার স্বেচ্ছাসেবী সংস্থার কাছে খবর আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় পায়ে মারাত্মক জখম নিয়ে বসে আছেন ভবঘুরে এক বৃদ্ধ। সঙ্গে সঙ্গে তারা উপস্থিত হয়ে বৃদ্ধের প্রাথমিক চিকিৎসা শুরু করেন। ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। সংগঠনের সভাপতি প্রশান্ত সরকার বলেন, খবর পেয়ে আমরা এখানে উপস্থিত হই। ওনার পায়ের ক্ষতস্থানে পোকা হয়ে গিয়েছে, চলতে পারছেন না তিনি। কথা শুনে মনে হচ্ছে উনি এখানকার নন। আমরা প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছে। সামাজিক মাধ্যমে চেষ্টা করছি বিষয়টি তুলে ধরার জন্য, যাতে বাড়ির সদস্যরা যোগাযোগ করতে পারেন। এখানে বলার তো কিছুই নেই, তবে থানার সামনে যেহেতু এই জন্য এটা আমার যে মনে হয় পুলিশ ভাইদেরই একটু এগিয়ে আসা উচিত, এবং মনে হয় মিউনিসিপ্যালিটি এবং স্বাস্থ্যকেন্দ্রে যদি একটু খবর দেওয়া হয় নিশ্চয়ই ওনার সুরাহা হবে। পরিস্থিতি কি কেমন দেখলেন দূর থেকে? পরিস্থিতি তো খুবই বিপজ্জনক, ভয়ঙ্কর, কিন্তু ইমিডিয়েট যদি এখনও ড্রেসিং ফেসিং করে করা যায় তাহলে মনে হয় সুস্থ করে তোলা যায়। কিন্তু এনাদেরকে এগিয়ে আসতে হবে, প্রশাসনকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা কারোর কোনো ব্যক্তিগত তার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এবং আজকাল হচ্ছে যে কোনো কাজে গেলেই বা যে কোনো জায়গায় নিয়ে গেলে বিশাল জটিলতার সৃষ্টি হয়, সেজন্য প্রশাসন এবং স্বাস্থ্য এইসব ব্যাপারে এগিয়ে আসে। আপনার নাম স্যার?
আমার নাম সুব্রত সরকার। আমাদের নাম আমরা গ্রিন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে আসছি। যে আমাদের কাছে খবর ছিল থানার সামনে একজন অফিসার ফোন করলো যে একজন বয়স্ক লোক খুব অসুস্থ এবং মানসিক ভারসাম্যহীন, ওনার পায়ে পুরো গ্যাঙ্গিং হয়েছে, পুরো পোকা হয়েছে পাটা, আর ওনার সব বিভিন্ন রকম রোগ যেমন বাধা বেঁধেছে আর কি। ওনাকে আসলাম আমরা প্রাথমিকভাবে রেস্কিউ করতে। আবার রেস্কিউ করার পর আমরা আমাদের গ্রিন ভ্যালি অ্যাম্বুলেন্সকে ডাকলাম, অ্যাম্বুলেন্স আসতেছে, ওনাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দেবো ফার্স্ট এডের জন্য। কি অবস্থা মনে হয়, কি হয়েছে মনে হয়? অবস্থা আছে এবং ওনার বাড়ির লোক আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবো যাতে বাড়ির লোক যেন খুব শিগগির যেন ওনাকে নিয়ে যেতে পারে। কথা শুনে মনে হচ্ছে উনি এখানকার না, বাইরে হয়তো কেউ নিয়ে এসে নন বেঙ্গল মানে বাঙালি মনে হচ্ছে। না বাঙালি না, নন বেঙ্গল। বয়স্ক ওনার মোটামুটি প্রায় 60-65 তো হবেই। ইনফেকশন মনে হচ্ছে, প্রচণ্ড পায়ে ইনফেকশন হয়েছে এবং গ্যাঙ্গিং হয়ে গেছে পায়ে, এবং শরীরে জামা কাপড় খোলা হচ্ছে, ভিতরে কি মানে চোট থাকতে পারে। আচ্ছা, ও মানসিকভাবে কি ঠিক আছে? না মানসিকভাবে পুরো অসুস্থ। কাইন্ড আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রশান্ত সরকার, আমি গ্রিন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি। লরির সাথে টোটোর সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল টোটো। লরির সাথে টোটোর সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল টোটো। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে ধূপগুড়ির ওভারব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয়রা জানান ধূপগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল টোটো ও লরিটি। হঠাৎ ধূপগুড়ির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এসে বেহাল রাস্তার কারণে টোটোর সঙ্গে সংঘর্ষ হয় লরিটির। টোটোর মধ্যে কোনো প্যাসেঞ্জার না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টোটো চালক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধূপগুড়ির মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিমন্দির সংলগ্ন এলাকার এক টোটো চালক ধূপগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে যাওয়ার পথে ওভারব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনায় আহত টোটো চালককে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত লরি ও টোটোটিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। কিসের সাথে কিসের? আর কাকে লাগাইছে গাড়িটা? টোটোর মধ্যে কি প্যাসেঞ্জার ছিল? প্যাসেঞ্জার ছিল না, ওই ড্রাইভার খালি ছিল। কিভাবে হইলো দুর্ঘটনাটা? গাড়িটা মানে ওই যে গাড্ডাটা কাটার জন্য মনে হয় পিছনে ধাক্কা মারছে, গাড়িটা তো গাড়িটা টোটোটাকে শেষ করে। কি অবস্থা এখন টোটো চালকের? টোটোওয়ালা লোকের তো অবস্থা বোধহয় খুব খারাপ হয়ে আছে। ও তো হসপিটালে নিয়ে গেল। কোন হাসপাতালে? ধূপগুড়িতে নিয়ে গেল। কারা নিয়ে গেল? এখন কে যে নিয়ে গেল ওটা বলতে পারলাম না, আমি তো বাড়িতে ছিলাম। পুলিশ কে আসছিল? পুলিশ যাই এখন একটু আগে আসলো। টোটোটাকে কি নিয়ে যাচ্ছে পুলিশ? হ্যাঁ পুলিশ নিয়ে যাচ্ছে টোটো। কোন জায়গার ঘটনা? এটাই ওভারব্রিজ। কেন দুর্ঘটনা ঘটে এই জায়গায় বারবার? এই যে রাস্তার জন্য, রাস্তার গাড্ডা হয়ে গেছে, রাস্তাটা ঠিক করে না। রাস্তা কেন, রাস্তার কাজ কেন হয় না? কি জানি এখন কেন সরকার করাচ্ছে না, এটা আমরা কিভাবে বলবো বলো? আমরা তো দেখছি যে এতদিন তো খুব রাস্তা, এই যে মমতা দিদি যখন আসলো কিছুটা খালি মমতাই দিল, তারপর তো আর দিলই না। এর আগেও কি এখানে দুর্ঘটনা ঘটেছিল? কত দুর্ঘটনা হয়ে গেল। কতটা সমস্যায় পড়েন আপনারা? বিশাল সমস্যা এখানে, এই আমাদের ওভারব্রিজটাতে এখানে অনেক কটা সমস্যা হয়ে গেছে, বহুত অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখানে। আপনার নাম? আমার নাম সফিয়া রহমান। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাগডোগরার নতুন পাড়ায় দাতাল হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির। শনিবার নতুন পাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে এদিন সকালে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি দাতাল হাতি। এরপর বাগডোগরার নতুন পাড়া, ভুজিয়াপানি, মুলাইজোত সহ একাধিক গ্রামে ঢুকে দাপিয়ে বেড়ায়। দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পেছন থেকে সুর দিয়ে আছাড় দেয় দাতাল হাতিটি। গুরুতর আহত হন ওই ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম দিলীপ রায়, বয়স 45 বছর। পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি।
এদিন একটি চলন্ত 4 চাকা গাড়িতেও ধাক্কা মারে হাতিটি। আতঙ্কে গাড়ির ভেতরেই বসে থাকেন গাড়ির চালক। হাতি চলে গেলে কোনো ক্রমে প্রাণে বাঁচে ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শনিবার চালসার কর্মী সভায় যোগদানের পূর্বে মাল টাউন মণ্ডল কার্যালয়ে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে চালসা যাওয়ার পথে মেটেলি ব্লকের সোনগাছি চা বাগানের কাছে জাতীয় সড়কে শুভেন্দুকে দেখে বিক্ষোভ দেখালো চা শ্রমিকেরা। পুনর্বাসনের দাবিতে শনিবার জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের সাথে দেখা করলেন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। এই বিষয়ে সাংসদ জানান, সমাধান সূত্র কিভাবে বের করা যায় তা নিয়ে তিনি রেলের আধিকারিকদের সাথে আলোচনা করবেন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।